আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। আজকে আমাদের 88 নম্বর এপিসোডটিতে আপনারা আজকে 2টি কাহিনী শুনতে পাবেন। আপনাদের সাথে আমি আছি বরাবরের মতোই সোহেল। আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে ভিডিও আপলোড হলে আপনারা সাথে সাথে সেটি পেয়ে যান। আর অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে গল্প পাঠাবেন, সেটা ভয়েস ক্লিপ হোক অথবা ইমেল হোক, আপনারা অবশ্যই পাঠাবেন। আমরা চেষ্টা করব সেগুলো প্রচার করার জন্য। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো bhutghanta@gmail.com। আপনার স্ক্রিনে লেখাটি দেখতে পাবেন, স্পেলিংটি অবশ্যই আপনারা সেটি নোট করে নেবেন। তো আমাদের আরও যেই লিসেনাররা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে এত দূর পথ চলার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে, যা ভাষায় প্রকাশ করার না। যা প্রবাসী ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমাদের মেইল দিয়ে আমাদেরকে সাহায্য করছেন, কারণ তারা ভয়েস অনেকে পাঠাচ্ছেন না, কিন্তু মেইল পাঠাচ্ছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ঢাকার মধ্যে যারা আছেন বা ঢাকার আশেপাশে তারাও মেল করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তারপরও এটা একটা দিতে হয়। যাই হোক, আমাদের আজকে যেই ফার্স্ট ঘটনা, এখন চলে যাব। অনেক কথা বলে ফেললাম আজকে। আরেকটা কথা যেটা সবসময় বলি আপনাদের, যে আমাদের ভুল ত্রুটি হতে পারে, আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আপনারা কী ধরনের গল্প বা কাহিনী শুনতে চান। অবশ্যই সেগুলো আমরা কালেক্ট করার চেষ্টা করব। যাই হোক, আমি প্রথম ঘটনায় চলে যাচ্ছি। তো প্রথম যেই কাহিনীটি আমি আজকে বলবো, কাহিনীটা আমার একটা কালেক্টেড কাহিনী। কাহিনীর স্থান কাল আমি আসলে বলতে চাচ্ছি না, আমি জাস্ট এটার যেই আপনার সনটা আনুমানিক এটা একটু উল্লেখ করছি। এটা আনুমানিক আপনার 1910 কি 12 বা 20 এর মধ্যে। কারণ আমি যার থেকে শুনেছি উনি ওনার বাবার থেকে কাহিনীটি শুনেছেন। যাই ওই গ্রামে একজন খুব দরিদ্র কৃষক ছিল। তার ছিল এক ছেলে এবং তার ওয়াইফ। তারা মানুষের জমি বর্গা নিয়ে চাষ করত এবং 3 ভাগের 1 ভাগ ফসল তারা পেত এবং 2 ভাগ যার জমি তাকে দিয়ে দিতে হতো। যার জন্য দেখা যেত তাদের আপনার বছর শেষে কিছুই থাকতো না। তো তারা এতই নিতান্ত গরিব যে তার যে ছেলেটা ছিল, তার ছেলেটার বয়স ছিল 14-15 এরকম হবে। তো তার যেই রুমটা ছিল, রুমটা আসলে বলা যাবে না, এটা হলো আপনার ঘরের সামনে যে একটা উঠান না, বারান্দার মতো থাকে, এখানে আর কি আপনার পাটখড়ি দিয়ে একটু বাউন্ডারি করে রুমের মতো বানানো। এখানে আপনার ওই ছেলেটি আপনার মাদুর, উপরে কাঁথা, এটা দিয়ে শুতো। আর তার বাবা মা ঘরের ভিতরে থাকতো। তারা তো নিতান্ত গরিব, যার জন্য এভাবে থাকতো। তো এভাবে তাদের জীবন চলতেছে। এক ঝড়ের রাতে, আপনার প্রচণ্ড ঝড়, চারিদিকে বিদ্যুৎ চমকেতেছে, অনেকক্ষণ যাবৎ ঝড় হইতেছে। তখন আপনার আমের সিজন, চারিদিকে আম গাছ। তখন আগেরকার দিনে তো আপনার গাছগাছালি বেশি ছিল,
এবং ওই অঞ্চলটা অনেক গাছ ছিল। অবশ্য আপনার অঞ্চলটা সম্পর্কে একটু আইডিয়া হয়ে গেছে। তো সরি, তো ওই যেই যার কথা আমি বলতেছি, তো আমরা তার একটা আনুমানিক নাম দিয়ে দিই, তার নাম রাজু। তো রাজুদের বাড়ির পেছনে অনেক আম গাছ ছিল। তো সে চিন্তা করলো যে এখন যেহেতু ঝড় হইতেছে, আম তো অনেক পড়তেছে, আমি যে আমগুলো নিয়ে আসি। তো যেভাবে তার সেই কাজ, কারণ চিন্তা করলো যদি এখন আমগুলো না নিয়ে আসে তা দেখা যাবে গ্রামের অন্য ছেলেরা আমগুলো নিয়ে যাবে। আসলে তখন তো মানুষের এত ঘড়ি বা ইসের জিনিস ছিল না, এমনিই তার নিতান্ত গরিব মানুষ ছিল, ঘড়ি থেকে পাবে। তো যাই হোক, সে আপনার ওই ঠালার ব্যাগটা নিয়ে উনি রওনা দিল, রাজু। তো রওনা দেওয়ার পরে সে প্রায় 8-10টা আম টুকালো, ও মানে মাঠের থেকে উঠানোর পর হঠাৎ তার পিঠে একটা মানে জিনিস পড়লো। সে ভাবলো হয়তো বা আমি পড়ছে, কিন্তু সে দেখলো একটা পাখি। আসলে একটা জিনিস আমি আপনাদের ফার্স্টে বলতে ভুলে গেছি, যে রাজু খুব মানে পাখির প্রতি খুব দুর্বলতা ছিল। তো যখন সে পাখিটা দেখলো, তো তার যেহেতু দুর্বলতা ছিল, সে সাথে সাথে পাখিটাকে ধরলো। দেখে ধরে যতটুকু সে বুঝলো, মানে বিজলি যখন চমকায়, হ্যাঁ, যে ওই আলোতে যে পাখিটা ব্যথা পাইছে, উঠতে পারতেছে না। কিন্তু পাখিটা দেখতে একটু অন্যরকম, অনেক বড় ছিল, সে পাখিটা সে ভালো চিনতে পারতেছে না। তো সে কী করলো, আর কিছু আম টুকা সে পাখিটা সহ বাসায় আসলো। তো পাখিটা সব বাসা আসার পরে সে পাখিটা ভাবে রেখে দিল। তো যখন সকাল হইল, তো ও দেখলো যে ভালো মতো যে পাখিটা একটা ডানা ভেঙে গেছে এবং আপনার কিছু চামড়া মানে লোম উঠে গেছে। তো উনি ও চিন্তা করলো যে এটা তো আসলে চিকিৎসা দেওয়া দরকার, এটা যদি চিকিৎসা না হয় তাহলে এটা মারা যাবে। তো সে পাখিটাকে রেখে ওর বাবার সাথে জমিতে কাজে চলে গেল। তো চলে যাওয়ার পরে যখন আমরা বিকালবেলা আসলো, আসার পরে দেখলো যে না, পাখিটা ওইভাবেই আছে। তো ও চিন্তা করলো তার পাখিটা তো কোনো কিছু করা দরকার। তো ওখান থেকে ওদের গঞ্জ, যেটা আর কি, আগে তো এত হাট বাজার ছিল না, ওই 2-3 কিলোমিটার দূরে একটা গঞ্জ ছিল, মানে যাকে বলা একটু মানে উন্নত হাটের মতোই। তো ওই গঞ্জেও ওনাদেরই পরিচিত এক দাদু ছিল, উনি হিন্দু সনাতন ধর্মাবলী। তো উনি আর কি কবিরাজি করতো, ওই কবিরাজি না আর কি, ভূত প্রেত নিয়ে না, মানুষের উপকারের জন্য যেগুলো হয়, অসুখ বিসুখ, জ্বর ঠান্ডা বা হাত পা ভেঙে গেছে। তো ও চিন্তা করলো তাহলে ওই দাদুর কাছে নিয়ে যাই। তো ও পাখিটাকে নিয়ে দাদুর কাছে চলে গেল। তো দাদুর কাছে যাওয়ার পরে ও দাদু জিজ্ঞেস করলো, কিরে রাজু, তুই কেমন আছিস? আসলে রাজুর বাবার আগে থেকেই সেই দাদুটা চিনত। তো রাজু বললো, দাদু দেখো, এই পাখিটা মনে হয় ব্যথা পাইছে, ও উঠতে পারতেছে না, কালকে ঝড়ের সময় পাইছি। তো দাদু অনেকক্ষণ দেখার পরে বললো, তুই এক কাজ কর, তুই পেছনের রুমে যা, আমি আসতেছি। মানে পেছনের রুমে ওই দাদু কী করতো, যারা ওই যে হাত পা ভেঙে যেত তাদের চিকিৎসাটা করতো। তো আসলে ওই সময় তো আর কি ওইভাবে চিকিৎসাটা ছিল না। এখন যেরকম আপনার হাত পা ভেঙে গেলে প্লাস্টার করা হয়, তখন তো প্লাস্টার ছিল না, তখন ওই যে বাঁশের চট্টি দিয়ে এবার কোনোভাবে আর কি করা হইতো যাতে হাড্ডিটা জোড়া লাগে। তো সেই ডাক্তার দাদু পাখির ডানা ছোট ছোট চট্টি দিয়ে, মানে বাঁশের ওটা দিয়ে কোনো রকম একটা সেট করে দিল, আর ওই যে জায়গাগুলো আপনার ছিলে টিলে গেছে ওই জায়গায় ওষুধ লাগাই দিল। তখন দাদু রাজুকে বললো, দেখ, এটা যা ওষুধপত্র আমি দিছি এর চেয়ে বেশি আর সম্ভব না, এটার বাসায় নিয়ে খাওয়া দাওয়া দে, ইনশাল্লাহ মানে আশা করা যায় 2-3 দিন পর ঠিক হয়ে যাবে। তখন এটা যখন উড়ার মতো সামর্থ্য হবে তখন তুই এটাকে ছেড়ে দিস। তো রাজু চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে। তো রাজু বাসায় চলে আসলো। তো বাসায় চলে আসার পরে পাখিটা ওকে রাখলো, রাখার পরে ও নিয়মিত 2-3 দিন মানে ডাক্তার যেহেতু বলছে, ডাক্তার দাদু, তো চিন্তা করলো 2-3 দিন দেখি। তো আস্তে আস্তে তো রাত হয়ে গেছে রাজুর ডাক্তার দাদুর কাছ থেকে। তো এই আসার পরে ও হালকা খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছে।
তো ঘুমায় পরে কিছুক্ষণ পর দেখতেছে অনেক ওর শরীরে মনে হচ্ছে অনেক জ্বর, প্রচণ্ড জ্বর, সহ্য করতে পারতেছে না এমন একটা অবস্থা। তো এর মধ্যে মানে রাজু কল্পনা দেখতেছে যে ওদের উঠোনের কর্নারে খুব আলো, অনেক আলো এসে রয়েছে, এমন মনে হইতেছে অনেক আলোকিত। তো রাজু চিন্তা করতেছে আমি কি আসলে কল্পনা দেখতেছি না সত্যি। তো রাজু আস্তে আস্তে সে আলোর দিকে গেল, জন শরীর নিয়েই গেল। আস্তে আস্তে যাওয়ার পর ওখানে দেখে একটা খুব সুন্দর এক সুপুরুষ বলবো তাকে, বা সুপুরুষ জিন বলবো, যেটাই বলি না কেন, ওটা দাঁড়ায় আছে এবং তার দুইটা পাখা আছে। তো এটা দেখার পরে ও তো একটু মানে অবাক হয়ে গেল। তখন ওই অবয়বটা তাকে বলতেছে যে তুমি রাজু ভয় পেও না, আমি আসলে তোমার কাছে আসছি, তুমি আমার ছেলের জীবন বাঁচাইছো এর জন্য। তো রাজু বললো আপনার ছেলে আমি জীবন বাঁচাইছি মানে? তখন সেই জিন রূপটা বললো, জিনের রূপে যে আসছে সে বলল যে দেখো, যখন তুমি আম কুড়াইতেছিলা তখন তুমি একটা পাখি পেয়েছো, সেই পাখিটা হয়ে আমার ছেলে। ও যখন রূপ পরিবর্তন করে পাখি হয়েছে তখন সে আহত হয়েছে, এবং আহত হওয়ার পরে সে তোমার হাতে ধরা খাইছে। আমরা জিনেরা সাথে সাথে রূপ পরিবর্তন করতে পারি না যদি কোনো মানুষ আমাদেরকে দেখে ফেলে। আসলে এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা তা আমি জানি না। এটা যদি কোনো লিসেনার জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। এটা আমি যেভাবে শুনছি আমি সেভাবেই বলতেছি। তো বলার পরে বললো যে রাজু বললো হ্যাঁ হ্যাঁ আমি তো ওই পাখিটাকে নিয়ে আসছি। বলে হ্যাঁ সে পাখিটাই আমার ছেলে, যেহেতু তুমি জীবন বাঁচেছো এখন তুমি কি চাও বলো। তখন রাজু বললো না আমি কিছুই চাই না। তখন সেই আপনার ফেরেশতা বা আপনার জিন বলে, সেই জিনটা তখন তাকে বলল যে দেখো, তুমি যেহেতু কিছু চাও না, কিন্তু আমি তোমার একটা জিনিস দিয়ে যাব, সেটা হলো তুমি এখন থেকে যেই কাজই করবা তুমি সেই কাজে 2-3 গুণ সফলতা পাবা। তো রাজু তো এমনি জ্বর ছিল, রাজু কোনো রকম তার কাছে গেছে, তখন তো বৃষ্টি পড়ছে, কাদা চারিদিকে। তো এটা বলার পর ওই অবয়বটা মানে যেই আলো, সুন্দর আলোটা ছিল সেটা নাই হয়ে গেল। তো রাজু কোনো রকম বিছানায় এসে শুয়ে পড়লো, তার আর কিছু মনে নাই। যখন সকাল হইল তো রাজু দেখলো সে পাখিটা নাই, এবং তার সে যেখানে শয়, যে মাদুর বিছিয়ে তার উপরে কাঁথা, সেখানে মানে আপনার কাদা লেগে রয়েছে, তার হাত পায়েও কাদা। তার মানে সে যে রাতে ওই জায়গায় চলে গেছিল এবং সে ফেরত আসছে তার প্রমাণ হলো এটা। তো যাই হোক, রাজু যেহেতু তখন কম বয়স, এত কিছু মনে করে নাই, যেহেতু সকালবেলা দেখছে সে আবার সুস্থ, তো বাবার সাথে সে আবার জমিতে কাজে চলে গেছে। এখন জমিতে কাজে যাওয়ার পরে তারা ঠিকমতো চাষবাস করতেছে। এখন চাষবাস করতেছে, এখন তাদের জমিতে আগের থেকে অনেক বেশি ধান হয়। যেমন যদি আগে হয়তো 10 মণ, এখন হয় 30 মণ। তো পাশের যারা জমি আছে তারা বলে কি ব্যাপার, তোমাদের ধান এত বেশি হয়, আমরা তো একই বীজ লাগাই। তো রাজুর বাবা সবাইকে বলে হয়তো রাজু ঠিক মতো কাজ করছে এর জন্য হয়েছে। তো চারিদিকে তো নাম ছড়াই গেল যে রাজু বাবা যে জমিতেই কাজ করে সেই জমিতেই 3 গুণ 4 গুণ ফসল হয়। তো এরকম করতে করতে তারা তাদের মানে খুব চাহিদা বেড়ে গেল। তো তারাও আস্তে আস্তে কাজ করতে করতে একসময় এমন হইলো যে তারা নিজেরা জমি কিনে ফেললো এবং সেই জমিতেই চাষাবাদ করলো। তো এভাবে চলার পর হঠাৎ একদিন রাজু মনে মনে ভাবলো যে অনেকদিন তো গঞ্জে যাই না, ওই ডাক্তার দাদুর সাথে দেখা হয় না, কবিরাজ, ওনার সাথে দেখা করে আসি। তো এর মধ্যে তো আপনার 2-3 বছর কেটে গেছে আর দাদুর সাথে রাজুর দেখা হয় নাই। পরে রাজু ওই
আপনার সেই দাদুর কাছে গেল। যাওয়ার পরে জিজ্ঞেস করলো, দাদু কেমন আছো? দাদু তো আসলে মনে মনে ওরই খুঁজতেছিল, আসলে তখন তো ফোন বা এরকম কোনো কিছু ছিল না। তো আবার একটা কথা আপনার ওই জিনটা বলে গেছে রাজুকে, তুমি এই কথা কাউকে কোনো সময় বলবা না। তখন ওই দাদু যখন রাজুকে দেখছে, দেখার পর বলতেছে যে রাজু তুই ভিতরের রুমে যা, আমি আসতেছি। তখন তো অনেক রুগী তার ইয়েতে। তখন যখন পেছনের রুমে গেল, তখন ওই দাদু আসলো, বললো, রাজু তোর কি মনে আছে তুই আমার কাছে একটা পাখি নিয়ে আসছিলি? বলে, হ্যাঁ মনে আছে। বলো, সেই পাখিটা যেদিন আমি চিকিৎসা দিলাম সেদিন রাত্রে আমার কাছে খুব আলো করে হয়তো বা দেবদূত আসছিল, বা মানে ওনারা তো সনাতন ধর্ম বলে ওনারা এটাই ভাববে, এসে আমার বলতেছে যেহেতু আপনি আমার ছেলের জীবন বাঁচাইছেন, আর আরেকটা ছেলে আছে রাজু, ও আমার ছেলের জীবন বাঁচাইছে। তা আমি ওর কাছে গেছিলাম, ওকে জিজ্ঞেস করছি, অনেক কথা বলছি। এখন আপনিও যেহেতু আমার ছেলেকে বাঁচাইছেন, চিকিৎসা দিচ্ছেন, এখন আপনি বলেন আপনি কি চান। তখন উনিও নাকি বলছে, না আমি কিছু চাই না। তখন ওই আপনার জিন তাকে বলছে যে আপনি কাজে একের পর এক সফলতা পাবেন, কিন্তু আপনার যখন আপনার 65 বছর হবে, তার 60 বছর হবে, তার আগে আপনি কাউকে এগুলা বলতে পারবেন না। তখন রাজুর বয়স তো মাত্র 17-18। তো রাজুকেও বলছে যে রাজু তুইও 60 বছর আগে এগুলো কাউকে বলবি না, 60 বছরের পরে বলবি। তো যাই হোক, আবার ওই দাদু বলছে, দেখ এখন আমার সুনাম তো আগে কম ছিল, এখন আমার চারিদিকে সুনাম এই 2-3 বছরে, আর দেখ আমার কত রুগী, আমি রুগী দেখে যে আমি শেষ করতে পারি না, এমন একটা অবস্থা আমার। তো তুই এগুলো কাকে বলিস না, এভাবেই থাক এটা। তো যাই হোক, যখন রাজুর বয়স, চারিদিকে তো রাজুদের অনেক নাম ডাক হইলো, তারা বাড়ি করলো, অনেক জমি জমা করলো। যখন রাজু বিয়ে শাদি করলো, বিয়ে শাদি করার পর বাচ্চা কাচ্চা হলো, যখন রাজুর আপনার 65 বছর হয়ে গেছে, 60 বছর পার হয়ে, তখন রাজু এই কাহিনীটা তার ছেলে মেয়েদেরকে বলছে যে দেখো আসলে আমি এরকম ছিলাম আগে ছোটবেলা, আমরা পরে এক জিনের কারণে, জিনের মানে বাচ্চা বলো পাখি বলো যে রূপে ছিল, তাকে বাঁচানোর ফলে আমরা আসলে এই জিনিসটা পাইছি। ঠিক আছে, আমার সাথে সাথে শ্রমও দিছি, কিন্তু ওই তার উসিলে আমরা জিনিসগুলা পাইছি। তো আসলে এই কাহিনীটা আমরা ওই ওনার মাধ্যমেই আমি এক পরিচিত যে তার কাছ থেকে ব্যাপার কাহিনীটি শুনছি। এইভাবে আমার কাহিনীটি কালেক্ট করা। তো আশা করি আপনাদের ভালো লাগছে, ভালো লাগার মতো একটা কাহিনী। আপনারা অবশ্যই আমাদের কাহিনীগুলো পুরোপুরি শুনবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আর আমাদের কাহিনী খুব দরকার। আপনারা মেল করবেন আমাদেরকে। আমাদের মেল অ্যাড্রেসটি হলো bhutghanta@gmail.com। এই অ্যাড্রেসে মেল করবেন, আপনারা ভয়েস ক্লিপ পাঠাবেন, অথবা মেল করবেন আপনাদের নিজের ঘটনা হোক, বা আপনার আশেপাশের হোক, বা আপনার আত্মীয় স্বজনের হোক, অথবা আপনার সিনিয়র কারো দাদা দাদি নানানি যার কাছ থেকে শুনবেন। যদি আপনার মনে হয় যে না এটা বিশ্বস্ত গল্প বা কাহিনী, অবশ্যই আমাদেরকে লিখে অথবা ভয়েসে পাঠাবেন। আর আমাদের চ্যানেলটি যেহেতু নতুন, আমরা এপিসোড অনেক চলে আসছি, তারপরেও আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর যতপরি আমাদের গল্পগুলো আপনারা শুনবেন। এখন আমি আপনাদের নেক্সট যে ঘটনা, আসলে নেক্সট ঘটনায় চলে যাব। তো নেক্সট ঘটনা, এটা আমার একটা কালেক্টেড ঘটনা, এটা আমার এক বড় ভাইয়ের ঘটনা। তো ওনার নাম ছিল সুজন। তো সুজন ভাই ওনার বন্ধু বান্ধবকে নিয়ে, মানে এক বন্ধু বাসায় তাদের শীতের পিঠের দাওয়াত ছিল। তো তারা তখন রাত হয়েছে
মোটামুটি 7টা-8টা, তখন তারা তার বন্ধুর বাসায় যায়। যাওয়ার পরে তারা ওখানে প্রথমে পোলাও মাংস খায়, খাওয়ার পরে তাদেরকে অনেক ধরনের আপনার পিঠা দেওয়া হয়। তখন প্রচণ্ড শীত। এখন আমি যাওয়ার সময় রাস্তার যে বর্ণনাটা দিই। প্রথমে আপনি বিশাল এক চক পরে, মানে ধান ক্ষেত চারিদিকে। তারপরে একটি ছোট খালের মতো পরে, তারপরে আবার আপনার কিছু দূর হাঁটতে হয়, তারপর সে বন্ধুর বাসা। তো ওই যে খালটা পার হইতে হয়, ওখানে আপনার সিঙ্গেল একটা বাঁশ এবং হাতে ধরার একটা বাঁশ, আপনারা অবশ্যই দেশে এটা দেখছেন। তো ওইভাবেই পার হইতে হয়, ডবল বাস ছিল না এটা। তো তারা এইভাবে তার বন্ধুর বাসায় গিয়ে পৌঁছায়। তো পৌঁছানোর পরে তারা খাওয়া দাওয়া করতে করতে অনেক রাত হয়ে যায়। তো পোলাও মাংস খেয়ে তো পেট ভরে গেছে। তো এখন পিঠা অল্প একটু খাওয়ার পরে আপনার আমার ফ্রেন্ড বলতেছে যে বড় ভাই যে আমাকে এগুলো প্যাকেট করে দেন একটু, আমি বাসায় নিয়ে খাবো। তো বললো যে মানে ফ্রেন্ডের ওয়াইফকে বললো যে ভাবি এগুলো প্যাকেট করে দেন, আমি এগুলো পরে বাসায় নিয়ে খাবো। তো ফ্রেন্ডের বউ যথারীতি আপনি এগুলো প্যাকেট করে দিল। দেওয়ার পরে ওনারা বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিল। রওনা দেওয়ার মধ্যে ওরা হাঁটতেছে, কথা বলতেছে, সাথে আসলে ধূমপান করে, ম্যাচ সিগারেট সবই আছে। তো দেশে একটা প্রচলিত কথা আছে যে আপনি যদি কোনো জায়গায় ভয় পান তাহলে অবশ্যই সিগারেট জ্বালা অথবা ম্যাচ জ্বালান। তো 3জন যখন হেঁটে আসতেছে তখন ওই যে আমি যে বললাম একটা সাঁকো পরে সিঙ্গেল বাঁশের, ওই বাসে ওখানে দেখে কি জানি বসা। তো ওনারা প্রথমে চিন্তা করলো এটা কে। যখনই একটু সামনে দিয়ে গেছে তখনই ওইটা ওনাদের উদ্দেশ্য করে বলতেছে, এই পিঠা দিয়ে যা, আমি পিঠা খাবো, এভাবে বলতেছে। তো এখন 3 বন্ধু একটু ভয় পেতেছে। তখন এক বন্ধু বলতে, আমাদের কাছে তো আগুন আছে, সিগারেট ধরে। তো সিগারেট ধরাইলো। তো সিগারেট ধরানোর পরে একটু সামনের দিকে গেল, ওইটা ভ্যানিশ হয়ে গেল। তো ভ্যানিশ হয়ে যাবো, ওনারা চিন্তা করলো দেখ সিগারেট ধরে যে আগুন দেখে চলে গেছে। তো যখন ওনারা পার হইতেছে ওই সাঁকোটা দিয়ে, ওই যে আমার ফ্রেন্ডের যে বড় ভাই, ওনার পা কিসে যেন অনেক টাইনা ধরছে নিচের থেকে, কোনোভাবেই ছাড়তেছে না। আর বারবার এটি বলতেছে, পিঠা দে, আমি পিঠা খাবো, আমাকে পিঠা দিয়ে যা, এভাবে বলতেছে। তো ওনারা কী করলো, সাথে সাথে পিঠার হাঁড়িটা ফেলে দিয়ে 3জনই দৌড় দিয়ে সাঁকোটা পার হয়ে গেল। পার হয়ে যখন তারা পিছের দিকে তাকাইছে তখন দেখে যে একটা কালো অবয়বের মতো পানির উপরে থেকে উঠছে। তো যাই হোক, ওনারা প্রচণ্ড ভয় পেয়েছে। তারা বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পরে আমার ওই ফ্রেন্ডের ভাই আমার ওই ফ্রেন্ডকে সব কিছু খুলে বলার পরে আমার ওই ফ্রেন্ড বলতেছে, আরে এগুলো সব ভুয়া কথা। দুলারিন আমার ফ্রেন্ডের নাম রনিকে বলতেছে বড় ভাই যে এগুলো সব ভুয়া কথা। তখন বলতেছে, না না না, এগুলো ভুয়া কথা না, এরকম আমার সাথে ঘটছে। এবং আমাদের যে বিশাল জমিটা পড়ে ওই খালের পরে, ওই জমিতে আমরা যে বাড়িটা করছি 2-3 তলা, সবাই এখানে যায় পাহারা দেয় গ্রামের, ওই জায়গায়ও সমস্যা আছে। ওই জায়গায় যাওয়া দেখোস না, রাতে কেউ থাকে না। তখন রনি বলে, আচ্ছা আমি যদি রাতে যাই ওখানে কিছু থাকতে পারে তাহলে আমাকে কি দিবা? তখন রনির বড় ভাই বলে, তুই যদি ওখানে যায়া, আমি যে রুমে আমরা বসি যায়া যে দিনের বেলা, এখন তো রাতে আর কেউ ধান পাহারা দেয় না, ওখানে আমার একটা সিগারেট প্যাকেট দিবি, ওই প্যাকেটে 50টা টাকা আছে, নিয়ে আসবি। তুই যদি নিয়ে আসতে পারিস তাহলে তোর আমি যত ইচ্ছা দই মিষ্টি এগুলো খাওয়াবো। তো রনি চিন্তা করলো, যায় শুধু এইটা আনতে হবে, যাই। তো রনির ভাই বললো, আচ্ছা ঠিক আছে তাহলে যা, চিন্তা ভাবনা করে যাইস। তো রনির ভাই আবার
মনে মনে চিন্তা করে রাখলো যে ও যাক, ওর পেছনে পেছনে অবশ্যই যাবো, কারণ ও ভয় পেতে পারে। তো রনি যাইতেছে যাওয়ার সময় দেখে কি যে আপনার ওখানে আবার যাওয়ার সময় একটা গাছ পরে, বট গাছ কয়েকটি পর একটা বট গাছ ছিল। তো বট গাছের বড় একটা ডাল একটা সাপের উপরে পড়ে আছে। সাপটা বেশ বড়, একটা ডাল পড়ে সাপটা যাইতে পারতেছে না। তো রনির একটু মায়া হলো যে অবুঝি কোনো রকম সরাই দিয়ে আমি দৌড় দিই, না তো সাপ সবাই ভয় পায় মোটামুটি। তো রনি কী করলো, ওই ডালটা টান দিয়ে সরাইয়া রনি দৌড় দিল। তো সাপটাও চলে গেল, পিছন দিক থেকে রনি দেখে সাপটাও চলে গেছে। যখন রনি হাঁটতে 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 ওই বাড়ির সামনে চলে গেছে, যে বাড়িতে সবাই বৈশা ধান পাহারা দেখাতে, ওখানে পৌঁছে গেছে। রুম তো পুরো অন্ধকার, কিছুই দেখা যায় না। তো রনির কাছে একটা ম্যাচ ছিল, তো রনি ম্যাচ একটা জ্বালায়, একটু সামনের দিকে যায়। এখন 2-1টার কাঠি আছে মাত্র ওর কাছে। তো ওই কাঠি দিয়ে যখন জ্বালাইছে একটা কাঠি, তখন দেখলো হ্যাঁ সিগারেটের প্যাকেটটা পাইছে। পাওয়ার পরে এখন আর একটা কাঠি যখন জ্বালাই দেখছে, দেখে কাঠিটা জ্বলে না। আরেকটা যখন কাঠি জ্বালাইছে, তখন সিগারেটের প্যাকেটটাও ধরছে, ধইরা হ্যাঁ দেখছে ভিতরে টাকা। এর মধ্যে কাঠি পুড়তে শেষ হয়ে গেছে। এখন তো চারিদিকে অন্ধকার, এখন তো আর রনি বেরোনোর কোনো প্রসেস পাইতেছে না। যাই হোক, রনি কোনো রকম ওই বাড়ি থেকে বের হয়েছে। মনে হতেছে রনির উপরে কিছু একটা ভার, অনেক ভার জিনিস ওর উপরে দিয়ে নিচে ডাবায় ফেলতেছে। এরকম গ্রামের ছেলে, তারপরও ও মনে হচ্ছে ওর উপরে প্রায় 4-5 মনের জিনিস আইসা পড়ছে। এটা আবার রনির ভাই দূর থেকে দেখতেছে, কারণ রনির ভাই তো জানে যে জায়গাটা আছে খারাপ। তো দেখতেছে যে ওরে আপনার ওখান থেকে, মানে বাড়ির যেখানে, ওখান থেকে আস্তে আস্তে ডাবায় ফেলতেছে, ডাবায় ওই ক্ষেতের দিকে নিয়ে আসতেছে। ক্ষেতের ওখানে নিয়ে আসতে তো মাটি, কাদা মাটি, ওখানে কিছু একটা ক্ষতি করবে। পর যখন ওর অনেক ডেবে যেতেছে, শুয়ে পড়ছে মাটিতে, তখন রনির ভাই দৌড়ায় যায় রনিকে ধরছে। ধরার পর তো রনি কোনো কথাবার্তা বলতে পারতেছে না, সেন্সলেস হয়ে গেছে। পরে তাড়াতাড়ি ওরে আবার ধরাধরিকে নিয়ে এসে পানি টানি ছিটায় জ্ঞান ফিরেছে, কিন্তু শরীরে প্রচণ্ড ব্যথা। পরে রনি জিজ্ঞেস করলো কী হয়েছে, পরে রনি পুরো ঘটনা খুলে বললো। পরে বললো যে দেখছিস, আমি তো যাইতে মানা করছিলাম এর জন্য। তখন রনি বলে হ্যাঁ ভাই, আসলে তুমি ঠিকই বলছিলে, আসলে জায়গাটা খুবই খারাপ। পরে রনি ভাই বলে আর বাজি লাগবি? বলে না আর ভাই বাজি লাগবো না, আমার শিক্ষা হয়ে গেছে। তো যাই হোক, এটা ছিল একটা ছোট ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগছে। এইভাবেই আপনারা আমাদের কাহিনিগুলো শুনবেন, কাহিনী পাঠাবেন, আমরাও কাহিনী কালেক্টেড করছি। আশা করি সামনের দিকেও আপনাদের জন্য করব। অনুষ্ঠানটি আপনারা মেইনলি এন্টারটেনমেন্টের জন্যই শুনেন, আমরা এটার জন্যই করি। আর বাকি হলো সত্য মিথ্যা, সেটা আপনারা বিবেচনা করবেন। আর যারা ঘটনা পাঠান, তারা একটু জাস্টিফাই করে আমাদের পাঠাবেন। আশা করি এইভাবেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। যাই হোক, আজকে অনেক কথা প্রথমেই বলে ফেলছি, তারপরও লাস্টে একটু স্মরণ করে দিই, আমাদেরকে মেইল করবেন, আমাদের গল্প খুব দরকার। মেইল অ্যাড্রেসটি আমি আবারও বলে দিই, bhutghanta@gmail.com। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।